বন্ধুরা, গতকাল তো আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোতে ঘটা কিছু ঘটনা সম্বন্ধে জানলাম। চলুন এবার আমরা ভারতের সম্বন্ধেও কিছু জেনে নিই। আগের দিনের ভিডিওগুলো যারা দেখেননি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, ভারত পেয়েছে দুটো তৈলকূপ, প্রথমে লিথিয়াম, তারপর সোনা। তারপরেও আবার প্রকৃতি দিয়েছে ভারতকে দুটো তেলের খনি। ভারতের ভূমি ক্রমাগতই নির্গত করছে দুর্লভ সম্পদ। এখন আরব দেশের পাশ দিয়ে চলেছে ব্যান। আসলে বন্ধুরা, এই সময় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডই ভারতের ওপর সদয় হয়েছে। তার জন্যই তো ভারতের ভূমি নির্গত করছে দুর্লভ সম্পদ। আর এই সব সম্ভব হচ্ছে ভারত আত্মনির্ভর হওয়ার কারণে। অনেক কিছুই সহ্য করেছে। আমেরিকা, চীন, রাশিয়া ও জাপানের দাদাগিরির শিকার ভারত ক্রমাগতই হয়ে এসছে। কারণ এখনো পর্যন্ত ভারত এই দুর্লভ সম্পদের জন্য অন্যান্য দেশের ওপর নির্ভরশীল ছিল। দেখতে গেলে আমাদের ভূমি তার গর্ভে এই দুর্লভ সম্পদগুলো লুকিয়ে রেখেছিল। কেউ তা ভুনাক্ষণেও টের পায়নি। কিন্তু এখন আমাদের ভূমি একের পর এক উপহার দিয়েই চলেছে। এখন আরব দেশকে বিদায় জানানোর সময় চলে এসছে। এখন তারা তাদের তেলে চপ ভাজুক। এখন ভারত নিজেই তেলের সম্রাট হতে চলেছে। ভারত এমন লটারি পেয়েছে যে পুরো দুনিয়ায় আশ্চর্য হয়ে গেছে। ফিউচারিস্টিক চিন্তা ভাবনা রাখা এলন মাস্কও হতবাক হয়ে গেছে। জাপানের কথা নয়, বাদি দিলাম। বন্ধুরা, যদি কাঁচা তেলের কথা বলি তাহলে ভারতে সবচেয়ে বেশি কাঁচা তেল অর্থাৎ ক্রুড অয়েল ইরাক, সৌদি আরব, ইউএই, আমেরিকা, নাইজেরিয়া, মেক্সিকো, কুয়েত, ওমান, রাশিয়া ও ব্রাজিল থেকেই ইম্পোর্ট হয়ে থাকে। কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে ভারত গত এক বছর ধরে সবচেয়ে বেশি ক্রুড অয়েল রাশিয়া থেকে ইম্পোর্ট করেছে। কারণ রাশিয়া অনেক সস্তা দামে ভারতকে ক্রুড অয়েল দিচ্ছিল। কিন্তু রাশিয়াও এখন তার রং দেখিয়ে দিয়েছে। ভারতকে এখন রাশিয়া সস্তা তেল দিতে অস্বীকার করছে। কারণ রাশিয়ার ক্রুড অয়েল এখন চীন কিনছে। ভারত এই ধাক্কা খেতেই প্রকৃতিও তার খেলা দেখিয়ে দিল। ভারতকে প্রকৃতি এমন উপহার দিয়ে দিল যে চীন ও রাশিয়া রীতিমতো চর খেয়ে গেল। ভারতের ভূমি একটা নয়, বরং দুটো তেলের কূপ ভারতকে উপহার দিয়েছে, যা দেখে আরব দেশের পায়ের তলার মাটি সরে গেছে। তেলের বিষয়ে যে দেশগুলো ভারতকে দুর্বল ভাবত তাদের কথাই বন্ধ হয়ে গেছে। এখন ভারত পেট্রোল ডিজেলের ওপরেই শুধু নির্ভরশীল নয়, বরং এর দ্বিতীয় বিকল্প খুঁজে বের করেছে। এখন ভারত গ্রিন হাইড্রোজেন নিয়ে জোর কদমে কাজ করা শুরু করে দিয়েছে। শুধু এটাই নয়, এখন ভারতে লিথিয়ামের অগাধ ভান্ডার পাওয়ার পর ভারত ব্যাটারির ওপর সবচেয়ে বেশি ফোকাস করছে। এখন ভারত মূল্যবৃদ্ধিরও কোমর ভাঙবে। কারণ ভারত তার প্রয়োজনীয়তার 85% ক্রুড অয়েল ইম্পোর্ট করে থাকে। এজন্যই ভারতের ট্রান্সপোর্টেশন এত খরচ সম্পন্ন হয়। কারণ গাড়ি পেট্রোল ডিজেলে চলে। আর এই কারণে ভারত মূল্যবৃদ্ধির সম্মুখীন হচ্ছে। এই দেশগুলো প্রায়ই তেলের দাম বাড়িয়ে দেয় এবং সাপ্লাইকে কমিয়ে দেয়। কিন্তু এখন এই দেশগুলোর হোশ ফিরে এসছে। এখন সেই সময় আর দূরে নেই যখন এই দেশগুলো তাদের তেল স্বল্প মূল্যে দিতে বাধ্য হবে। বন্ধুরা, কিছুদিন আগেই আপনারা দেখে থাকবেন জিএসআই এর টিম জম্মু কাশ্মীরে অগাধ লিথিয়ামের ভান্ডার পেয়েছে। এরপর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং রাজস্থানে লিথিয়ামের ভান্ডার পায় জিএসআই এর টিম। এছাড়া উড়িষ্যাতে আবার সোনার অগাধ ভান্ডার পায়। অর্থাৎ ভারত ক্রমাগত দুর্লভ সম্পদ পেয়েই চলেছে। এখন তো সব সীমাই পার হয়ে গেছে। এখন তো মুম্বাইয়ে দুটো তেলের খনির সন্ধান পাওয়া গেছে। বন্ধুরা, প্রধান খবর হলো মুম্বাইয়ে দুটো নতুন তেল এবং গ্যাসের ভান্ডার পাওয়া গেছে। এটা ভারত সরকারের জন্য কোনো সফলতার চেয়ে কম নয়। যেমনটা আমরা সবাই জানি, আজ ভারত আত্মনির্ভর হওয়ার দিকে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। এর সাথে এই ভান্ডার কাঁচা তেল প্রোডাকশনের ক্ষেত্রে আত্মনির্ভর হতে ভারতকে সাহায্য করবে। আসলে বন্ধুরা, ভারতের সবচেয়ে বড় সরকারি তেল কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন মুম্বাইয়ের অফশোর রিজিয়নে আরব সাগরে দুটো তেল ও গ্যাসের খনি পায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটা ফার্স্ট চান্স যখন ওএনজিসি মুম্বাই অফশোর রিজিয়নে ওএলপি অর্থাৎ ওপেন একরেজ লাইসেন্সিং পলিসির দরুন প্রথম তেল ও গ্যাসের ভান্ডার পেয়েছে। এর জন্য একে অমৃত নাম দেওয়া হয়েছে। অন্যদিকে অপর এক্সপ্লোরেশন ব্লকে পাওয়া এই ভান্ডারকে মুঙ্গা নাম দেওয়া হয়েছে। কোম্পানি তেল এবং গ্যাসের খনির সন্ধানের জন্য ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন, পেট্রোলিয়াম অ্যান্ড প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়কে দিয়েছে। সবচেয়ে খুশির কথা হলো এই নতুন ভান্ডার পাওয়ার কারণে তেলের ইম্পোর্টে অনেক কমতি আসবে। এর সাথেই ফরেন কারেন্সি অর্থাৎ ডলারেতেও অনেক সাশ্রয় হওয়ার আশা রয়েছে। এর সাথেই বন্ধুরা, ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এটা একটা ভারতীয় মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা ভারতে তেল এবং ন্যাচারাল গ্যাসের সবচেয়ে বড় প্রডিউসারদের মধ্যে একটি। এর হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে।
ওএনজিসি একটা পাবলিক এরিয়ার গভর্নমেন্ট কোম্পানি। এটা পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্ট্রির আন্ডারে রয়েছে। এটা ভারতে বের হওয়া টোটাল কাঁচা তেলের প্রায় 70% এবং ভারতে প্রডিউস টোটাল ন্যাচারাল গ্যাসের প্রায় 60% উৎপাদন করে থাকে। ওএনজিসির ইন্ডিয়ান ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এ প্রায় 70% কন্ট্রিবিউশন রয়েছে। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, তেল এবং গ্যাসের সন্ধান করা এতটা সহজ কাজ নয়, এটা বেশ কঠিন। অনেক বড় বড় অয়েল কোম্পানিও ধৈর্য হারিয়ে ফেলে, কিন্তু এটা করে ওএনজিসি পুরো বিশ্বকেই চমকে দিয়েছে। কিভাবে তেলের সন্ধান করা হয় সে বিষয়ে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে এক্সপ্লোরার্স ভালো করে তথ্য সংগ্রহ করে আসলে ঠিক কোন জায়গায় তেল এবং গ্যাস মজুত রয়েছে। যদি ভুল জায়গায় ওগুলোকে বের করার জন্য খনন শুরু করে দেওয়া হয় তাহলে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। যেখানে তেল এবং গ্যাসের রিসার্চের সময় প্রায় 200 ফিট বোরিং করতে হয় এবং প্রায় 2.5 কিলো ডায়নামাইট বা বোম নিচে পাঠিয়ে বিস্ফোরণ করা হয়। এমনটা করার পরে 10 কিলোমিটারের আশেপাশে জায়গা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর সেখান থেকে যে কসমিক ওয়েভস বের হয়, ওই ওয়েভসকে সিসমিক ফোনের সাহায্যে রেকর্ড করা হয়ে থাকে এবং যে ডেটা বেরিয়ে আসে তাকে জিওলজিস্ট দ্বারা সুপার কম্পিউটারের মাধ্যমে অ্যানালাইজ করা হয়ে থাকে। কারণ এই ডেটার অ্যানালিসিসের পরেই জানা যায় যে কোন সাইডে কত মাত্রায় গ্যাস এবং তেলের ভান্ডার মজুত রয়েছে। যদি তেল বেশি মাত্রায় থাকে আর যদি ভালো জায়গায় থাকে তাহলে তারপরেই কাঁচা তেলকে বের করার জন্য কূপ খোঁড়া হয়। মাটির ভেতরে থাকা তেল এবং গ্যাসের সন্ধান করার জন্য এই পদ্ধতিকে সিসমিক এক্সপ্লোরেশন পদ্ধতি বলা হয়ে থাকে। এই ধরনের প্রসেসকে ভূমিতে প্রয়োগ করা হয়, কিন্তু যখন সমুদ্রের গভীরে তেলের কূপ খোঁজার কথা আসে তখন এই পদ্ধতি কিছুটা আলাদা হয়ে থাকে। যেখানে সমুদ্রে জাহাজের সাহায্যে জলের মধ্যে সিসমিক ওয়েভ ছাড়া হয়ে থাকে। এই ওয়েভস সমুদ্রের নিচে আলাদা আলাদা পদার্থ যেমন পাথর, গ্যাস এবং তেলের ভান্ডারের সঙ্গে ধাক্কা খায়, তারপর রিফ্লেক্ট হয়ে পুনরায় জাহাজ পর্যন্ত ফিরে আসে এবং জাহাজে লাগানো থাকা সিসমোমিটার ইনস্ট্রুমেন্টের সাহায্যে পুনরায় ফিরে আসা এই ওয়েভসকে রেকর্ড করা হয়ে থাকে। তারপর সব তথ্যকে এক জায়গায় নিয়ে আসা হয়। তারপর যে তথ্য বের হয় তাকে সুপার কম্পিউটারের সাহায্যে অনলাইন করা হয় কোন জায়গায় কত পরিমাণে তেল এবং গ্যাসের ভান্ডার মজুত রয়েছে। আর এটা যেখানেই বেশি মাত্রায় মজুত থাকে সেখান থেকেই তেল বের করার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। তেলের কূপ খোঁজা ভীষণ মুশকিল, কারণ একে বের করার সময় কঠোর পরিশ্রম করতে হয় এবং জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, ধীরে ধীরে ডিজেল পেট্রোলের মাত্রা কিন্তু কমে আসছে। এজন্য যতটা আমাদের প্রয়োজন ততটাই তেল খরচ করা উচিত। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2023-24 কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট হবে, কারণ এই বছর থেকে কোম্পানি তেল এবং গ্যাস প্রোডাকশনে ক্রমাগত হওয়া কমতিকে থামিয়ে দেবে এবং পরবর্তী বছরে এতে বৃদ্ধি দেখা যাবে। ওএনজিসি অনেক বছর ধরেই তেলের কমতির সমস্যায় ভুগছে, যার জন্য তাকে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের পার্লামেন্টারি কমিটি দ্বারা চাপ দেওয়া হয়েছিল এবং কোম্পানিকে এই নিয়ে ভালোভাবে কাজ করতে বলা হয়েছিল। ভারত সরকার লাস্ট ইয়ার অর্থাৎ 2022 সালে ইম্পোর্ট হওয়া ক্রুড অয়েলের উপর নির্ভরতা 10% কম করার প্ল্যান বানিয়েছিল, কিন্তু সিচুয়েশন এমন হয়ে যায় যে এখনো ভারত বেশি করেই তেল ইম্পোর্ট করছে। আপনাদের বলে রাখি, ওএনজিসির প্রোডাকশনে ক্রমাগতই কমতির জন্য কোম্পানি কিছুদিন আগেই আরব সাগরে অয়েল এক্সপ্লোরেশনকে দ্রুত করার জন্য প্রায় $2 বিলিয়ন ইনভেস্ট করেছে। কোম্পানি ভারতে টোটাল অয়েল প্রোডাকশনের প্রায় 2/3 প্রোডাকশন করে থাকে। ওএনজিসি ডাইরেক্টর সুষমা রাওয়াতের মতে এই সন্ধান অয়েল সেক্টরে নতুন ক্রান্তি নিয়ে আসবে। তো বন্ধুরা, ওএনজিসির এই সিদ্ধান্তের জন্য আমাদের গর্ব হওয়া উচিত। বাকি আপনাদের এই নিয়ে কি বক্তব্য নিচে কমেন্টে অবশ্যই জানান।